প্রায় ৭ দশক পর আবার এক ধরনের গণহত্যার মধ্যে দিয়ে আমাদের যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতিসংঘ বাংলাদেশের এই যে জুলাই ট্র্যাজেডি নিয়ে তাদের যে প্রতিবেদন সেখানে শীর্ষ ৬৫০ জন একটা প্রাথমিক তদন্তে সেটি বলেছেন। এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রকে কেন সংস্কার করতে হলো, এতগুলো মানুষের কীভাবে মৃত্যু হলো, এই সংস্কার কার্যক্রমে আমাদের অগ্রবর্তী যে তরুণরা তাদের ভূমিকা নিয়ে এবং বিগত সময়ে তাদের আত্মদান নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আমার সহ আলোচক, তার প্রতি শুভকামনা। আপনার মাধ্যমে আমি এই জুলাই গণহত্যা, যে সহস্রাধিক ছাত্র জনতাকে আত্মাহুতি দিতে হলো, তার পাশাপাশি প্রায় 10,000-এরও অধিক ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2 শতাধিক চোখ নষ্ট হয়েছে। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি প্রথমেই দাবি করব যে যারা নিহত হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হোক এবং তাদের স্মৃতিতে প্রত্যেক জেলায় হবে, কেন্দ্রীয়ভাবে একটা করা হোক, যাতে আমরা এই গণবিপ্লবটা প্রতি বছর আমরা স্মরণ করতে পারি। আর যারা আহত হয়েছেন, অত্যন্ত মর্মান্তিক এবং দুর্বিষহ অবস্থা প্রত্যেকটা হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো বুক ঝাঁঝরা হয়ে গেছে, মাথার একদিকে গুলি লেগে আরেকদিকে বেরিয়ে গেছে, এবং বলতে গেলে মৃত্যুশয্যায়। আজকেও দেখেছেন 5 জনের মতো মৃত্যুবরণ করেছেন। এবং আমরা যদি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারি, আমার তো এই মৃত্যুর মিছিলটা এটা আরও বাড়বে। কালকে হয়তো 10 জন হবে, আর কদিন পরে 25 জন হবে। খুবই সংকটাপন্ন অবস্থা। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক প্রায়োরিটির মধ্যে কেন যে এটাকে প্রায়োরিটির মধ্যে আনলো না, এটা ব্যক্তিগতভাবে আমার বুঝে আসলো না আর কি। যাই হোক, আজকে বোধহয় তারা কিছুটা স্টেপ গ্রহণ করেছে এবং যত রকমের ব্যবস্থা বাংলাদেশে আছে এবং যাদেরকে বাইরে পাঠানোর সুযোগ আছে, অনতিবিলম্বে তাদের বাইরে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। দেশীয়ভাবে যতটুকু সুযোগ সুবিধা আছে সবাইকে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। রক্তের দাগ এখনও শুকায় নাই, কিন্তু আমরা তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা বলছি, কিন্তু আমার তো মনে হয় এটা একটা বিরাট বৈষম্য। জাতি হিসাবে তো আমরা এই কলঙ্ক আমরা কাঁধে নিতে পারি না। এত বড় বিজয়, সেই বিজয়ে যারা সাহসী সৈনিক, তাদের প্রতি যদি আমরা এরকম একটা অবিচার করি, এটা বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আর কাল বিলম্ব না করে এই বিষয়টা, আমি বলবো যে প্রায়োরিটি বেসিসে এটাকে আপনারা হাত দেন, নাম্বার 1। নাম্বার 2, আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। এখন রাষ্ট্র সংস্কার তো পুরা রাষ্ট্রটাই তো নষ্ট হয়ে গেছে। গত 15 বছরের শাসনে আমার কাছে তো মনে হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা, তিনি তো আমাদেরকে একটা শ্মশানে পরিণত করেছে। এমন কোনো সেক্টর নাই যেটাকে সে নষ্ট করে নাই। এবং তার আশেপাশে যাদেরকে আমরা বলি দোসর, এই ফ্যাসিস্টের যারা দোসর, তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছে সরকারের বিভিন্ন পর্যায়ে। তো তারাও তো একটা অচল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা করবে, এবং যেটা আমরা শুনতেছি। এবং এই ধরনের বিপ্লবের পর একটা প্রতিবিপ্লবী শক্তিও দাঁড়াতে পারে, এবং সেটা নিয়ে নানানভাবে তারা তাদের কর্মকাণ্ড চালায়। সুতরাং রাষ্ট্র সংস্কার বলতে শুধু কোনো একটা এই নির্বাচন কমিশন বা একটা সুষ্ঠু নির্বাচন, এটাই তো মূল কথা না। সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত। আমাদের নিম্ন আদালত থেকে শুরু করে
সর্বোচ্চ আদালত পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনী আমরা বলছি সংস্কার, আরে এটা তো একটা গণদুশমন বাহিনীতে পরিণত হয়েছে। আপনি সংস্কার করা মানে কি? কিছু আইনকানুন পরিবর্তন করে বা তাদের পোশাক পরিবর্তন করে, বা আগে হারুন গংরা ছিল, বেনজির গংরা ছিল, সেখানে হয়তো আর কিছু লোকজন বসালেন, সেই সংস্কারে হবে না। এইটা একটা আমূল পরিবর্তন, বিপ্লব হবার পরে যে আমূল পরিবর্তন করতে হয়, আমার মনে হয় প্রশাসনের ক্ষেত্রে একই কথা। তো পাশাপাশি সমস্ত আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। এইখানে শুধু যারা ছিল তাদের পরিবর্তে আর কিছু আনলাম, তারও একই ধরনের মন মানসিকতা যদি কাজ করে, তাহলে তো সংস্কার হবে না। সংস্কার মানে শুধু পরিবর্তন না, প্রত্যেকটা জায়গায় হাত দিতে হবে, এবং তাদের এই যে অন্যায় অবিচারগুলো করার যে সুযোগটা পেয়েছিল, এবং তারা রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্রীয় পুলিশ না হয়ে তারা যে একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল বা এক ব্যক্তির বাহিনীতে পরিণত হয়ে, সেখান থেকে বেরোতে গেলে আমাদেরকে একটু সময় নিয়ে এবং প্রয়োজনে প্রত্যেকটা বিভাগের জন্য এক একটা কমিশন করা দরকার। আপনারা জানেন যে প্রফেসর রহমান সোবহান, তিনি 90তেও যখন সরকার পরিবর্তন হলো, তখন উনি পরিকল্পনাগুলো দিয়েছিল, অনেক বই তিনি তৈরি করেছে। আমরা তো আশা করেছিলাম সেগুলো তারা দেখবে। এখনও কিন্তু রহমান সোবহান জীবিত আছেন। আমরা এই ধরনের আমাদের সমাজের মেধা সম্পন্ন মানুষগুলোকে কোনোদিন কাজে লাগালাম না, খুবই দুর্ভাগ্য। তো রহমান সোবহানের মতো সিরাজুল ইসলাম চৌধুরী, এরকম অসাধারণ লোকগুলো এখনও কিন্তু সমাজে আছে, যারা মানুষের খুবই শ্রদ্ধার প্রাপ্ত। তো এই ধরনের সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে কমিশন করে হাত দিতে হবে, যারা যেটা যাদের যে সাবজেক্ট সেই অনুযায়ী। এখন আমাকে নিয়ে যদি আপনি পুলিশে বসায় দেন, আমি তো এটা করতে পারবো না। আমরা শুনবো আপনার কাছ থেকে, এবং আপনি যেটা মিন করলেন সেটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এবং সেই ওষুধ দিবার জন্য বিভিন্ন সেক্টরে একটা কমিশন করে সেগুলির যাতে ন্যায্যতা হয়, এবং তার মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করার প্রস্তাব আপনি করছেন। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা কথা বলবো।